নমস্কার বন্ধুরা, গল্পের সাথে কিছুক্ষণ এই চ্যানেলে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পড়ে শোনাতে চলেছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের একটি উপন্যাস ঠিকানা নেই। আজ আমরা শুনব এই উপন্যাসের প্রথম পর্ব। সল্টলেকের ৩ নম্বর সেক্টরে এক চাঞ্চল্যকর ডাকাতি ঘটে গেছে। বাড়িতে বুড়ো বুড়ি ছাড়া কেউ ছিল না। ভর দুপুরে ৪ জনের একটা দল সদর্পে বেল বাজিয়ে বাড়িতে ঢুকে কর্তাগিন্ডির কপালে রিভলভার ঠেকিয়ে বিস্তর টাকা পয়সা সোনাদানা হাতিয়ে ভাগালবা। পুলিশ যথারীতি লেট, অপরাধীর সন্ধান চালাচ্ছে। নিউজটা কভার করতে স্বাতীকেই ছুটতে হয়েছিল আজ। তাদের চ্যানেলে সন্দীপই এ ধরনের খবর করায় ওস্তাদ, কিন্তু সে আজ ছুটিতে। জীবনের প্রথম জামাইষষ্ঠীর নেমন্তন্ন সাঁটাচ্ছে। অগত্যা স্বাতীকে সামনে পেয়ে তাকেই হুকুম ঝাড়ল প্রবীরদা। স্বাতী কিন্তু বসেছিল না। আসন্ন লিটল ম্যাগাজিনের মেলা উপলক্ষে আধ ঘন্টার প্রোগ্রাম বানাচ্ছে চ্যানেল। স্বাতীর ওপর ভার পড়েছে অন্তত গোটা ৪-৫ সাহিত্যিকদের সাক্ষাৎকার নেওয়ার। কবে কখন কাকে ধরবে তার শিডিউল বানাচ্ছিল স্বাতী। প্রশ্নমালা সাজাচ্ছিল। তা সেসব রইল পড়ে। চিফ রিপোর্টার যখন ডিউটি দিয়েছে, ডাকাতির সচিত্র বিবরণী আহরণ করে আনো যথাশীঘ্র সম্ভব। তা কাজটা স্বাতীর ভালো লাগুক চাই না লাগুক। গিয়ে পৌঁছতেই যা বখেরা। আসল কর্মটি সারতে কতক্ষণই বা লাগে। চুরি ডাকাতি খুন সুইসাইড যাই হোক, সবই তো রুটিন ওয়ার্ক। পুলিশের বাইট, ভিকটিম পার্টির ইন্টারভিউ, প্রতিবেশীদের কমেন্ট আর অকুস্থলের কয়েকটি ছবি, ব্যাস। 5:30টার মধ্যে জবটা নামিয়ে দিল স্বাতী। সঙ্গে তপেশদা ছিল আজ ক্যামেরায়। যন্ত্রপাতিগুলো এখন গাড়িতে তুলছে। আরও 2টো চ্যানেলের রিপোর্টার ঘোরাঘুরি করছে কাছে পিঠে। স্কাইবি শ্যামল শিকদারের মুখোমুখি পড়ে গিয়ে একটু হাই হ্যালো করতেই হলো স্বাতীকে। খাজুরা সেরে গাড়িতে উঠতে যাবে, হঠাৎই নারী কণ্ঠের ডাক। কি গো স্বাতী বৌদি, চিনতে পারছো? এখানে তাকে বৌদি বলে কে ডাকে? স্বাতী ঘুরে তাকালো। অনিতা না? খড়দায় তার প্রাক্তন শ্বশুরবাড়ির পাড়ায় থাকতো। মিশনপল্লীর সেই বাড়িটায় আসতো মাঝে মাঝে। পলকের জন্য স্বাতীর মনে হলো চিনি না ভাব করে উঠে পড়ে গাড়িতে। কেন যেন পারল না। বুম হাতে নিয়ে এগিয়ে গিয়ে বলল, তুমি এখানে? আমি তো এখানেই থাকি, এ পাড়াতেই বিয়ে হয়েছে। কবে হলো বিয়ে? সামনের শ্রাবণে 2 বছর হবে। অনিতার মুখে গদগদ ভাব। তোমাকে তো আজকাল প্রায়ই টিভিতে দেখি। পরশু তো কি একটা যেন ফাংশনের নিউজ করছিলে না? হ্যাঁ, নাটোৎসবের। তাই হবে। আমি তো শ্বশুরবাড়ির সবাইকে দেখাই তোমায়, বলি দেখো দেখো, এই আমাদের স্বাতী বৌদি, যেমন স্মার্ট তেমনই গুছিয়ে কথা বলে। বৌদি শব্দটা আবার খুট করে কানে লাগলো। কাজে বেরিয়ে ওই সম্বোধনটা শোনার অভ্যেস নেই যে। তার ওপর কিনা বলছে এমন একজন যার বৌদি ডাকের সুতোটা বহুকাল আগেই ছিঁড়ে গেছে এবং স্বাতীর বর্তমান বরটিকে যে চেনেই না। স্বাতী তবু মুখে একটা হাসি হাসি ভাব ফোটালো। তুত, ওটা তো আমার চাকরি। তা হলেও তোমার ক্রেডিট আছে। যা ঝড়ঝাপটা গেছে তোমার ওপর দিয়ে দেখেছি তো। এবার বেশ অস্বস্তি বোধ করল স্বাতী। পুরনো চেনা জানাদের সঙ্গে পথে ঘাটে দেখা হওয়ার এই এক মুশকিল। যে কালো দিনের কথাগুলো সে প্রাণপণে ভুলে থাকতে চায়, এরা সেটা জোর করে স্মরণ করিয়ে দেবেই। প্রসঙ্গ ঘোরাতে স্বাতী বলল, এখানে একটা কাজে এসেছিলাম গো। ওই বাড়িতে একটা ডাকাতি। সে তো তোমায় দেখেই বুঝেছি, কি বিশ্রী একটা কাণ্ড হয়ে গেল। বিষয়টা ছুঁয়েই অনিতা ফের বেরিয়ে এলো। যাকে
কেমন আছো এখন? ঠিকঠাক, ফাইন, খাটছি উদয়স্ত। অনিতা সামান্য গলা নামিয়ে বলল, শুনছিলাম তুমি নাকি আবার বিয়ে করেছো। ব্যাপারটা যে আদৌ তেমন বিশাল কিছু নয়, একটা অতি স্বাভাবিক ঘটনা। এটা প্রমাণ করার জন্যই বেশি সব প্রতিভ দেখালো স্বাতীকে। সহজ সুরে বলল, হ্যাঁ, সে তো অনেক দিন, 3-4 বছর হয়ে গেল। ও, সিঁদুর পরনই তো, তাই ঠিক বুঝতে পারছিলাম না। সিঁদুর ছেড়ে দিয়েছি, বড্ড চুল উঠছিল। আর আমার বর মোটেই অত গাইয়া নয় যে মাইন্ড করবে। কথাটা বলতে পেরে বেশ পুলকিত বোধ করল স্বাতী। খুশি খুশি গলায় বলল, আমার একটা মেয়েও হয়েছে। ওমা, তাই? শুনে কি যে ভালো লাগছে। অনিতাও যেন আহ্লাদিত। খর্দার বাড়ি ছেড়ে দিয়ে তুমি বেঁচে গেছো, যা অসভ্য একটা পরিবার। বাদ দাও, পাস্ট ইজ পাস্ট। সে তো বটেই, সায় দিল অনিতা। পরক্ষণে ফস করে জিজ্ঞেস করে বসল, তোমার ছেলে তো খর্দাতেই মানুষ হচ্ছে, তাই না? প্রশ্ন তো নয়, যেন সরাঘাত। হৃৎপিণ্ডের চকিত আন্দোলনটা দমন করে স্বাতী কোনো ক্রমে বলল, ওরা তো জোর করে রেখে দিল। খুব অন্যায়। ছেলেকে মায়ের কোলছাড়া করতে আছে, তা ছেলে তোমার কাছে মাঝে মাঝে গিয়ে নিশ্চয়ই থাকে। ওই মাঝে মাঝে। সত্যি তো বলা যায় না, তাই ব্যস্ততার ভান করে অনিতাকে এড়ালো স্বাতী। চলি গো, বড্ড দেরি হয়ে যাচ্ছে, আমার জন্য ওয়েট করছে ওরা। 1 সেকেন্ড, তোমার মোবাইল নাম্বারটা দেবে? কেন, কি করবে? আরে বাবা, তোমরা হলে গিয়ে মিডিয়ার লোক, হাতে কত ক্ষমতা, যদি কখনো কোনো দরকারে লাগে। স্তুতিটা পরিহাসের মতো বাজলো স্বাতীর কানে। মিডিয়ায় চাকরি করে বলে কত কি যে ধারণা করে নেয় মানুষ। ছেলেকে একবার দেখতে পাওয়ার জন্য স্বাতীকে কি যে ভিখিরিপানা করতে হয়, তা যদি জানতো অনিতা। কথা না বাড়িয়ে নাম্বারটা দিয়ে স্বাতী বড় বড় পায়ে গাড়িতে এলো। বসেছে হেলান দিয়ে। ড্রাইভার স্টার্ট দিতেই বলল, এসিটা একটু বাড়িয়ে দিন না প্লিজ। তপেশ পাশ থেকে বলল, হ্যাঁ হ্যাঁ, ফুল করে দিন। এবার বৈশাখ জ্যৈষ্ঠীতে পুরো ভাজা ভাজা হয়ে গেলাম। ড্রাইভারও ঠাট্টা জুড়েছে, এখন গায়ে নুন ছড়িয়ে খেয়ে ফেললেই হয়। যা বলেছেন। তপেশও হাসছে। ঘুরে স্বাতীকে জিজ্ঞেস করল, মহিলাটা কে, কোনো রিলেটিভ? না, জাস্ট পরিচিত। তোমাকে বেশ বোর করছিল মনে হলো। উত্তর না দিয়ে আলগা হাসল স্বাতী। মনে মনে অনিতাকে খুব দোষ দিতে পারছে না। এককালের প্রতিবেশী, খানিক কৌতূহল তো থাকবেই। এমন প্রশ্ন তো করেনি যা শালীনতার সীমা লঙ্ঘন করে। অবশ্য এও ঠিক, স্বাতীর বিপদের দিনে এই প্রতিবেশীরাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে মজা দেখেছে। স্বাতীর হয়ে মুখ ফুটে দুটো বাক্য উচ্চারণ করেনি। গাড়িতে বসে রেকর্ডিংটা দেখছিলাম, বুঝলে, বহুত বাড়তি আছে। তপেশের স্বরে হালকা ঝাঁকুনি খেল স্বাতী। চোখ খুলে বলল, তাই বুঝি? বুড়োটা তো একই ডায়ালগ 4 বার বলেছে। পাশের বাড়ির ভদ্রলোক বরং অনেক গুছিয়ে বাইট দিচ্ছিল। ওকে আর একটু ফুটেজ কলে ভালো হতো। যাকগে, স্টোরিটা মোটামুটি দাঁড়িয়েছে তো? নিশ্চয়ই। তপেশ হা হা হাসল। যা গলা কাঁপিয়ে পিটিসি করলে। নাটকই শোনাচ্ছে নাকি? আরে না, পাবলিক একটু নাটকই খায়। তপেশ মুখভঙ্গি করল। নিশ্চিন্ত মনে খবরটা এডিট করে নিউজে দিয়ে দাও। আমাকে তো বোধহয় গিয়েই ফের ছুটতে হবে। কেন, কোথায়? জাহান্নামে। তপেশ কাঁধ ঝাঁকালো।
মেটিয়া বুড়ো যে একটা বড়সড় আগুন লেগেছে। সুপ্রতিম ক্যামেরা নিয়ে চলে গেছে। আমাকেও বোধহয় যেতে হবে। একটু আগে ফোন এসেছিল। প্রবীরদা জিজ্ঞাসা করছিল আমরা এখন কতদূর। বহুত ঝামেলায় পড়লেন। ফায়ার টায়ারের কেসে কখন ছাড়া পান দেখুন। ফ্যামিলি লাইফটাও পুরো 12টা বেজে যাচ্ছে। রোজই বাড়ি গিয়ে দেখি বউ মুখ ভেটকে আছে। এবার বেয়ে বাবাকে আঙ্কেল বলা শুরু করলেই 16 কলা পূর্ণ হয়। উদাস মুখে তপেশের আক্ষেপ শুনছিল স্বাতী। পুরুষ সহকর্মীদের এই দুঃখ বিলাস তাকে আর ছোঁয় না বড় একটা। মুখে যাই বলুক, বরের কর্মব্যস্ততার অপরাধে কোনো বউ তো বরকে ঘেঁটি ধরে বার করে দেয় না বাড়ি থেকে। সে সাহসও নেই, অধিকার তো নেই। বরং নিজেরা চাকরি করার পরও দুহাতে সংসার সামলে জীবনটাকে ধন্য মনে করে মেয়েরা। সাথী জানে, আর জানে বলে এটাও বোঝে বউদের ওই মিনমিনে তর্জন পুরুষদের একটু আত্মতৃপ্তির গরিমা বাড়ানো ছাড়া কোনো কম্মে লাগে না। তবে থেমেছে। হেডফোন কানে গুঁজে গান শুনছে মোবাইলে। সাথী চটপট 2টো জরুরি ফোন সেরে নিল। প্রথমটা প্রতীককে, 2 নম্বরটা বাড়িতে। উত্তরপাড়ার এক কলেজে নিজের দলবল নিয়ে ওয়ার্কশপ করতে গেছে প্রতীক। আজকের মতো কর্মশালা শেষ, ফিরছে। সেকেন্ড হুগলি ব্রিজ পেরিয়ে গেছে। ঘণ্টাখানেকের মধ্যে বাড়ি পৌঁছে যাবে। হোম ফ্রন্টও নর্মাল। বিকেলে তিতলিকে নিয়ে রাজডাঙ্গা পার্কটায় গিয়েছিল সবিতা। ফিরেছে খানিক আগে। আজ অনেকটা ম্যাগি খেয়েছে তিতলি। দুধ নিয়েও তেমন নকড়া ছকড়া করেনি। যাক, শান্তি। অফিসে গিয়ে এখনই কোনো টেনশন করতে হবে না। নিশ্চিন্তে মোবাইল ব্যাগে রাখছিল স্বাতী। হঠাৎ অনিতাকে যে ফের কেন মনে পড়ল, এবং প্রায় সঙ্গে সঙ্গে অনিবার্যভাবে তাতানকেও। অমনি বুক টনটন। কতদিন দেখেনি ছেলেটাকে। প্রায় 4.5 মাস। সেই 26শে জানুয়ারি দমদম স্টেশনে সাথীর হাতে তাতানকে দিয়ে গিয়েছিল গৌতম, মাত্র 2 ঘন্টার জন্য। তারপর থেকে গৌতম সমানে লেজে খেলাচ্ছে। কোর্টের অর্ডারে তোয়াক্কা করছে না। প্রতি সপ্তাহে ছেলেকে দেখানো তো দূরস্থান, নানান অছিলায় পার করে দিচ্ছে মাসের পর মাস। সাথে যেদিনই তাতানকে আনতে বলে সেই দিনই কোনো না কোনো কাজ পড়ে যায় গৌতমের। গৌতমের ভাইটিও তো তেমন কিছু রাজকার্য করে না। 2 ঘন্টা মোবাইলের দোকানে না বসলে তার ব্যবসা উল্টে যাবে না। স্বচ্ছন্দে তার সঙ্গে পাঠানো যায় তাতানকে। সাথে বলেও ছিল, গৌতম আমলই দিল না। ডিভোর্স আজ হয়নি, 9 করে প্রায় 5 বছর। মাঝে কত কিউসেক জল বয়ে গেল গঙ্গা দিয়ে, অথচ এখনো কি নিষ্ঠুর আচরণ করে। আরে, ছেলেটার গলা পর্যন্ত শুনতে পায় না সাথী। আজ একবার ফোন করবে। সামনেই তাতানের জন্মদিন। অফিস এসে গেছে, আর কিছু ভাবাভাবির সময় নেই। ক্যাসেটটা নিয়ে সাথী পুরল ইনজেস্টে। পুরোটা ডাউনলোড হতে মিনিট 15। তারপর কপি এডিটারের সঙ্গে বসো, ভিডিও এডিটরকে বোঝাও, কেটে ছেটে রেডি করো নিউজের মাপি। ঘাড়ে চাপানো দায়িত্বটা চুকিয়ে আবার অর্ধসমাপ্ত কাজটা নিয়ে বসার তোড়জোড় করছিল সাথী। হঠাৎই মগজে পিপ পিপ। সামনের সপ্তাহে শুক্রবার ছেলেটার জন্মদিন। গত বছর বিশ্রী একটা ভাইরাল ফিভার হয়েছিল তিতলির। প্রায় কেঁদে কেটে অফিস থেকে ছুটি নিয়েছিল। গৌতমের সঙ্গে যোগাযোগ করতেই পারেনি। খুব অভিমান হয়েছিল বুঝি তাতানের। জন্মদিনে ফোনও ধরেনি। তার আগের বছর তিতলি এত ছোট, বাড়ি থেকে বেরোনোর জো ছিল না। তার আগের বছর তো সে কলকাতাতেই ছিল না। বিয়ের পরপরই কাজের চাপের প্রতীকের সঙ্গে কোথাও যাওয়া হয়নি।
তাতানের জন্মদিনের সময়টাতে সপ্তাহখানেক ফুরসত মিলল। দুজনে ঘুরতে গিয়েছিল শিলং। 3 জন্মদিনে বাধা পড়েছে। এবার তো তাতানকে ফাঁকি দিলে চলবে না। এবছর দেখা করতেই হবে। তার আগে জানবে সে কি চায়। 10 বছরে পড়বে তাতান। এখন কি ধরনের জিনিস পছন্দ করবে? ক্রিকেট খেলার সেট, সঙ্গে নতুন জামা কাপড়? ছেলেকে ভালো ডিজিটাল ঘড়ি কিনে দেবে নাকি একটা, নাকি মোবাইল? তাতান যতক্ষণ সঙ্গে থাকে সাথীর মোবাইলটা নিয়ে গেমস খেলে। তবু মোবাইল ফোন বোধ হয় বাড়াবাড়ি হয়ে যাবে। তার চেয়ে বরং ঘড়ি। ভাবতে ভাবতে সাথী ফোনটা করেই ফেলল। খড়দার বাড়ি ল্যান্ডলাইনে বাজছে ফোন, অন্তহীন আহ্বানের মতো। অবশেষে বন্ধ হয়েছে রিং। গৌতমের মা ফোন তুলেছে। সাথী বিনয়ের স্বরে বলল, আমি সাথী। তুমি হঠাৎ? বোঝে না যেন। সাথী শান্ত গলায় বলল, কাইন্ডলি তাতানকে একবার দেবেন? পলকের নৈশব্দ। পরক্ষণে মহিলার নিষ্পৃহ স্বর, তাতান তো বাড়ি নেই। কোথায় গেছে? পাশের বাড়িতে। নির্ঘাত মিথ্যে বলছে। আগেও একদিন গুলতাপ্পি মেরে তাতানের সঙ্গে সাথীকে কথা বলতে দেয়নি মহিলা। তা বলে কাউমাউ করে তো লাভ নেই। সাথীকে নত থাকতেই হবে। বিনম্র স্বরে সাথী বলল, প্লিজ যদি একবার ডেকে দেন। ও এখন আসবে না, খেলা করছে। একটু খবর পাঠান না, বলুন মা ডাকছে, ঠিক চলে আসবে। মায়ের জন্য ছেলে যেন মুহ্যমান হয়ে থাকে। তাও যদি সত্যি সত্যি মার ছেলের ওপর দরদ থাকতো। মহিলার শ্লেষ মাখা স্বর আচমকাই রুক্ষ। আমি তো বা দাসীবাদী নই, ডাকতে পারবো না। আমার কিন্তু একটা আর্জেন্ট দরকার ছিল। পরের শুক্রবার তো তাতানের জন্মদিন। তো? মহিলার স্বর এবার রীতিমতো রূঢ়। চিবিয়ে চিবিয়ে বলল, কেন ঘ্যান ঘ্যান করছো? বললাম তো ডাকতে পারবো না। এটা কিন্তু আপনি ভালো করছেন না। সাথী ধৈর্য হারালো। অসহিষ্ণু স্বরে বলল, তাতানের সঙ্গে যোগাযোগ রাখতে না দেওয়ার আপনাদের কোনো রাইট নেই। ওসব রাইট মাইট অন্য জায়গায় দেখিও। টিভিতে মুখ দেখাও বলে খুব বলে ছুটছে। মুখ একবার গুয়ে ঘষে দিয়েছিলাম, মনে নেই? ফের যদি গলা উঁচিয়ে বলো, মেয়ের শোধ ছেলেকে দেখা ঘুচিয়ে দেব। এখনো তুমি উষা সরকারকে চেনো নি? বলি ঘটাং করে রেখে দিয়েছে ফোন। সাথী হতবাক। এমন একটা অপমানের জন্য আদৌ প্রস্তুত ছিল না। কয়েক লহমা তাই ভেবেই পেল না এখন তার কি করা উচিত। অক্ষম একটা ক্ষোভ ডাঙুস মারছে মাথায়। হ্যাঁ, অতীতে গোক্ষুরি একটা করেছে সে। ডিভোর্সের মামলা চলার সময় আরও সতর্ক থাকা উচিত ছিল। ওই বোকার হদ্দ সুড্ডা উকিলটাকে না নিয়ে একটা ভালো লয়ার অ্যাপয়েন্ট করতেই পারত। আইন তো অনেকটাই এখন মেয়েদের পক্ষে। ঠিকভাবে যুক্তি সাজালে তাতান কখনো বেহাত হয়? দোষ তো সাথীর নিজের। আইনের সুযোগটা নিতে পারল না। গৌতম যুক্তি দিয়েছিল ছেলের 5 বছর বয়স হয়ে গেছে, চাকুরি মা ছেলেকে সময় দিতে পারবে না। বাবার কাছে দাদু ঠাকুমা কাকা কাকির মাঝে ছেলেটা নাকি চমৎকার একটা ফ্যামিলি লাইফ পাবে। উকিল তাকে বোঝালো ওইসব আর্গুমেন্ট ধোপে টিকবে না। আর সাথীও কিনা মেনে নিল। বজ্জাত উকিল নিশ্চয়ই গৌতমের কাছ থেকেও পয়সা খেয়েছিল। সে যাই করুক, ছেলেটা তো উকিলের নয়, সাথীর। সুতরাং ভুলের সাজা এখন সাথীকেই পেতে হবে। ছেলের জন্য সাথী যতই দগ্ধে দগ্ধে মরুক,
ওই অভব্য মহিলার চোখা চোখা বাক্যবান সইতেই হবে। একটা বড়সড় শ্বাস ফেলল স্বাতী। কাজে আর মন বসছে না। ঘরে বাচ্চা রয়েছে বলে এখন তার ডিউটি আওয়ার্স একটু আলাদা। 6টা 2টোর মর্নিং শিফটে কদাচিৎ আসতে হয়, নাইট শিফট পুরোটাই ছাড়। দুপুর 12টা থেকে সন্ধে 8টা তার নিয়মিত কাজের সময়। খুব বড় চ্যানেল নয় বলেই এই ছাড় পেয়েছে সে। তাছাড়া তার ট্র্যাক রেকর্ড খুব ভালো। ইন্টারভিউ নেওয়ার তার বেশ খ্যাতি আছে। চ্যানেলের কর্তা ব্যক্তিরাও সেটাও বুঝি মাথায় রাখে। কিন্তু তা বলে মনোবেদনার অজুহাতে কাজ কোলে বসে থাকাটাও তো দৃষ্টিকটু। সাথে সেটা পারে কি? মাঝারি মাপের হলঘরটায় এখন প্রবল ব্যস্ততা। এই সন্ধ্যাবেলাটাতেই অফিস সবচেয়ে জমজমাট থাকে। টিভি চলছে দেওয়ালে দেওয়ালে। সাব এডিটরদের কম্পিউটারে আপডেট হচ্ছে খবর। কেউ পাঠাচ্ছে নতুন স্টোরি, কেউ বা দ্রুত হাতে স্ক্রোল তৈরিতে ব্যস্ত। তারই মাঝে চলেছে গল্পগাছা, টুকুস টাকুস মন্তব্য উঠছে বাতাসে। কোনো রিপোর্টার ফিরল খবর নিয়ে, কেউ বা সংবাদ সংগ্রহে চলল। নিউজ রিডার সেজেগুজে এগোলো স্টুডিওর দিকে। বাথরুম সেরে সাথী সংবাদ সংগ্রাহকদের ঘরটায় ফিরল। টেলিফোনে যোগাযোগ শুরু করলো সাহিত্যিকদের সঙ্গে। সাক্ষাৎকারের সময় নিচ্ছে। একদিনে যাতে সবকটা ইন্টারভিউ নিতে পারে সেই চেষ্টা করছে। হলো না, সময় মেলানো যাচ্ছে না। অন্তত 2টো দিন তো লাগবেই। একজন লেখক ফোন ধরলেন দার্জিলিং থেকে। সে তো আরও দিন 7 আগে সমতলে নামবেনই না। তার বদলে আর একজনকে ধরতে হলো। ইনি আবার একটু রসে বসে থাকেন। সন্ধ্যের পর ক্যামেরার সামনে দাঁড়ান না। একে ইন্টারভিউ করতে হলে সকাল 10টার মধ্যে। কি ঝকমারি! সাথীর কাজ বাড়ল আর কি। যাকগে, আজকের মতো ডিউটি শেষ। বেরোনোর মুখে প্রবীর মিত্রর ঘর ছুঁয়ে সাথে নেমে এলো রাস্তায়। পা চালিয়ে পার্ক সার্কাসের মোড়, ফুটপাত বদলে বাস স্টপ। সুস্থিত হয়ে দাঁড়াতেই আবার ফিরে আসছিল ক্ষোভটা। কি অপমান, কি অপমান! এর কি কোনো প্রতিকার নেই? এই বছরও কি জন্মদিনে দেখা হবে না তাতানের সঙ্গে? হঠাৎ কি যে হলো সাথীর! ঝপ করে বার করেছে মোবাইল ফোন। টিপছে গৌতমের নাম্বার। বাজছে। যা, কেটে গেল। আবার রিং করলো সাথী। হ্যাঁ, আবার বাজছে। আবার ছিঁড়ে গেল সংযোগ। ইচ্ছে করে কেটে দিচ্ছে লাইন? তাই হবে। এর আগেও এ ধরনের অভদ্রতা করেছে গৌতম। না, আজ আর ছাড়া নেই। সাথীর চোয়াল শক্ত হলো। গৌতমকে আজই ধরবে। একটা হেস্তনেস্ত করা দরকার। সাথীকে দুবলা ভেবে মা ছেলে দুজনে যেভাবে পারে রগড়াবে, এটি আর হচ্ছে না। অবশেষে 7ম বারে সাড়া মিলল গৌতমের। বিরক্ত গলায় বলল, কি ব্যাপার, বারবার জ্বালাচ্ছ কেন? সাথী তেজি গলায় বলল, দরকার আছে নিশ্চয়ই। আমি এখন ব্যস্ত, অফিসে অনেক ক্লায়েন্ট। আমিও কিছু অকর্মা নই, তবে ফোন যখন করেছি প্রয়োজনটা অবশ্যই জরুরি। বলো। তোমার মা আজও আমায় ইনসাল্ট করলেন, তাতানের সঙ্গে কথা বলতে দিলেন না। তুমি তো চাইলেই তাতানকে ধরে দেওয়া যাবে না, আমাদের সময় অসময়ে বুঝে ফোন করতে হবে। ও, মা ছেলেতে বাতচিত হয়ে গেছে? সাথে খানিকটা বাতাস ভরল ফুসফুসে। স্পষ্ট উচ্চারণে বলল, কোর্ট কিন্তু ছেলের সঙ্গে কথা বলার সময় অসময়ে নির্দেশ করে দেয়নি। কোর্টে ফের কমপ্লেন করো, জজ সাহেব যদি হুকুম দেন রাত 2টোয় ছেলেকে ফোন ধরতে দেব। জ্বলে উঠতে গিয়েও নিভে গেল সাথী। না, এভাবে কবজা করা যাবে না। একটু সময় নিয়ে গলা ঈষৎ নরম করে বলল, বুঝেছি।
বল যখন তোমাদের কোর্টে, তোমাদের ইচ্ছেই মানতে হবে। তার নেক্সট উইকে তাতানের জন্মদিন, ওই দিন ছেলেকে একটু দেখতে পাবো কি? আশ্চর্য, তাতানের বার্থডে তোমার মনে আছে? হুলটা যথাস্থানে বিঁধেছে, তবে রক্ত ঝরতে দিল না স্বাতী। কেজো গলায় বলল, জন্মটা আমিই দিয়েছি, তখন মনে না রাখার তো কোনো কারণ নেই। আহা, তাতানের কি অসীম সৌভাগ্য, দিনটা তোমার খেয়াল আছে, যদিও গত 3 বছর দিব্যি ভুলেছিলে। আমি কিন্তু একটা প্রশ্ন করেছি। গৌতমকে আর এগোতে দিল না স্বাতী। গোমড়া গলায় বলল, আমি তাতানকে ওই দিন একবার মিট করতে চাই। বটে? কয়েক সেকেন্ড কোনো সারা শব্দ নেই। ফের স্বর ফুটেছে গৌতমের, কিন্তু ওই দিন তো তাতানকে নিয়ে বেরোতে পারবো না, জন্মদিনের পার্টি আছে। তাহলে কি এবারও? ভেবে দেখো কি করবে। ও হ্যাঁ, একটা কথা, তোমার LIC প্রিমিয়ামের নোটিশ আমাদের বাড়িতে এসেছে। জানো এটা তোমার অ্যাড্রেস নয়, এখনো কেন বদলাওনি? সরি, কাল LIC অফিসে চিঠি দিচ্ছি। দয়া করে দাও, ভুল ঠিকানায় আর যেন কোনো চিঠিপত্র না আসে। হ্যাঁ, ভুল ঠিকানা তো বটেই। মিশন পল্লীর ওই বাড়ি কি কোনো কালেই স্বাতীর সঠিক অ্যাড্রেস ছিল? বউ হওয়ার সুবাদে যদি কোনো অধিকার থাকতো, তাহলে কি ওভাবে দূর দূর করে তাড়িয়ে দেয়? গৌতম ফোন কেটে দিয়েছে। স্বাতী ফোঁস করে আবার একটা শ্বাস ফেলল। তার ইচ্ছেটাকে প্রায় এক কথায় খারিজ করে দিল গৌতম। সন্ধেটা আরও তেতো হয়ে গেল স্বাতীর। বড্ড অবসন্ন লাগছে। জ্যৈষ্ঠের বাতাসে দিনের হলকা নেই আর, বরং একটা নরম স্নিগ্ধতা। স্বাতী তবু স্বস্তি পাচ্ছিল না। কি যে সে করে এখন। বাসে এখনো গাদাগাদি ভিড়, গুতোগুতি করে উঠতে ইচ্ছে করছে না। ট্যাক্সি ধরে নিল স্বাতী। সরাসরি রাজডাঙ্গার ফ্ল্যাট বাড়ির গেটে এসে নেমেছে। বাড়ি ঢুকে এখন শরীরটা ছেড়ে দিতে পারলে বাঁচে। স্বাতীদের ফ্ল্যাট 4 তলায়। পায়ে পায়ে লিফটের সামনেটা এসে স্বাতী থমকালো। আউট অফ অর্ডার বোর্ড ঝুলছে। এখন সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে। স্বাতীর ঠোঁটে একটা মলিন হাসি ফুটে উঠল। এক একটা দিন ভাগ্য যে কেন এত নিষ্করুণ হয়। তিতলিকে ঘুম পাড়াচ্ছিল প্রতীক। কাজটা নেহাত সোজা নয়। রাতে বাবা মাকে একসঙ্গে পেয়ে তিতলির আহ্লাদের লাগাম থাকে না। তিরিং বিরিং লাফায়, ছোটে, কথা বলে টকর টকর। তখন তাকে শোয়ানো যায় দুঃসাধ্য। খাইয়ে দাইয়ে যাও বা চেপে চুপে বিছানায় পেরে ফেলা হলো, কিছুতেই চোখ বোঝে না মেয়ে। তখন অবিরাম তাকে গল্প শোনাও, ঘাড়ে পিঠে সুড়সুড়ি তো চাই চাই। সেই কাজগুলোই সুচারুভাবে করে চলেছিল প্রতীক। মুখ চলছে, সঙ্গে সঙ্গে আঙ্গুলও। সে নিপুণভাবে পারে এসব, করতেও ভালোবাসে। স্বাতীর মতো সে অধৈর্য নয়। বড়জোর মিনিট 5 মেয়ের পিঠ থাবড়াবে স্বাতী, তারপর হাত উঠে যায় চটাস চটাস। কেন যে মেয়েটার গায়ে হাত তোলে স্বাতী? কেন যে শোনায় তাতানকে নিয়ে কোনোদিন তার হাঙ্গামা ছিল না? 2 বার চাপড়ালে নাকি ঘুমিয়ে কাদা হয়ে যেত। সাথে যে কেন তুলনা করে? দরজায় গলা খাঁকারির আওয়াজ। ঘাড় হেলিয়ে তাকালো প্রতীক। খাবার গরম করে টেবিলে সাজিয়ে স্বাতী সিগন্যাল দিচ্ছে। চোখ আর হাতের ইশারায় প্রতীক জবাব দিল, মোটামুটি মেরে এনেছি, তুমি যাও, আমি আসছি। স্বাতী সরে গেল। মুখখানা কেমন গোমড়া হয়ে আছে স্বাতীর এখনো। অফিস থেকে ফিরে তো প্রায় কথাই বলছে না।
অফিসে কোনো সমস্যা হয়েছে ভেবে খোঁচাখুচি করতে চায়নি প্রতীক। অকারণ কৌতূহলে কাউকে বিব্রত করা তার ধাতেই নেই। তাই এটা সেটা হালকা রসিকতা জুড়ে স্বাতীকে ক্রমশ স্বাভাবিক করতে চাইছিল। উত্তরপাড়া কলেজে হঠাৎ প্রজেক্টর খারাপ হয়ে কি বিভ্রাট ঘটেছিল আজ। ওয়ার্কশপে ছাত্রছাত্রীদের হার কম বলে কিভাবে বারবার সরি বলছিলেন প্রিন্সিপাল, শোনাচ্ছিল মজা করে করে। তখন কি চাই প্রতীক আন্দাজ করতে পেরেছিল ঠিক কি ঘটেছে? ছি ছি, গৌতম লোকটা এমন ইতর, তার মাই বা কি? নিজে মহিলা হয়ে আর একজন মেয়ের মন বুঝবে না? গোটা ঘটনাটা উগড়ে দিতে গিয়ে স্বাতী তো প্রায় কেঁদেই ফেলেছিল। স্বাতী এখনো ব্যাপারটা সামলে উঠতে পারেনি। স্বাভাবিক, পেটের ছেলে বলে কথা। ছেলের ওপর স্বাতীর দুর্বলতা যে কমেনি এতটুকু তাও তো প্রতীক জানে। তিতলির চোখ পিটপিট বন্ধ হয়েছে। মেয়ের রেশম রেশম চুলে আঙ্গুল বোলাতে বোলাতে প্রতীক একটু নিরীক্ষণ করল মেয়েকে। তারপর বিছানা ছেড়েছে, ডাইনিং টেবিলে এসে বসল। স্বাতী রান্নাঘরে। প্রতীক সামান্য গলা উঠালো, কি গো, এসো। 1 সেকেন্ড, আম দুটো কেটে নি। ওহ, তুমি কেন? ওটা তো আমার ডিপার্টমেন্ট। হয়ে গেছে। বলতে বলতে আমের প্লেট হাতে ফিরল স্বাতী। চেয়ার টেনে বসতে বসতে বলল, আজ কিন্তু আইটেম বেশি নেই, মুরগির ঝোল আর আলু পটলের চচ্চড়ি। বড় নিষ্প্রাণ শোনাচ্ছে স্বাতীর গলাটা। পরিবেশ স্বাভাবিক করতে প্রতীক স্বরে কৌতুক মেশালো, কিউ ম্যাডাম, কালকের কুমড়ো ভি তো মজুদ হ্যায়, প্লাস সুইট সুইট হিমসাগর। স্বাতী ক্যাসারোল খুলল। কটা রুটি দেব? 3টেই কাফি, পরে লাগলে না হয়। আহারের ব্যাপারে প্রতীকের কোনো কালেই তেমন একটা উৎসাহ নেই, স্রেফ পেট ভরানো নিয়ে কথা। এ বাড়িতে রান্নাবান্না একটু কমই হয়। গুছিয়ে রাধার সময় কোথায় স্বাতীর? যা তাড়াহুড়ো থাকে সকালের দিকটায়, তাও তো করে স্বাতী। বৃহস্পতিবার সাপ্তাহিক অফটের দিনে 2-4টে অন্যরকম পদ বানায়। রুটি ছিঁড়তে ছিঁড়তে দরকারি কথাটা মনে পড়ে গেল প্রতীকের। বলল, ও হ্যাঁ, তোমাকে তো জানানোই হয়নি, তোমার সবিতা রানী তো আজ এক প্রস্ত গান গেয়ে গেলেন। স্বাতী চোখ তেড়ছা। আবার ছুটি চাই বুঝি? না, অভাবের ক্যাসেটটা বাজাচ্ছিল। কিরকম? লাস্ট বড় কালবৈশাখীটায় ওর নাকি চালের কয়েকটা টালি খসে গেছে, এবার বর্ষায় খুব আতান্তর হবে। শুনেছি তো, অ্যাডভান্সের ধান্দা করছে। হতে পারে, তবে আমার ধারণা মাইনে বাড়াতে বলছে। কই, আমাকে তো সেসব বলেনি। সাহসে কুলোয়নি বোধ হয়, তোমাকে যা ভয় পায়। প্রতীক মুচকি হাসল। কিংবা আমাকেই মুরব্বি ঠাউরেছে। ও। স্বাতী নিজের প্লেটে আলু পটল নিল। কিছু কমিট করনি তো? খেপেছ? তোমার পারমিশন না নিয়ে পয়সা কড়ির ব্যাপারে নাক গলাই? এখনই তো ওর আবদার মানা যাবে না। কম টাকা দেওয়া হয় না কি ওকে? মাত্র 2 বছর আগে 2500-এ ঢুকেছিল, এখন সেটা 4-এ দাঁড়িয়েছে। স্বাতীর কথাটা পুরোপুরি যুক্তিযুক্ত মনে হলো না প্রতীকের। তবুও সরাসরি তর্কে না গিয়ে আলগাভাবে মন্তব্য ভাসালো, ওকে শুধু তিতলির দেখাশোনার জন্য রাখা হয়েছিল স্বাতী, কিন্তু এখন তো অনেক বাড়তি কাজ করে। কি করে? স্বাতীর গলায় পলকা ঝাঁঝ। সকালবেলায় আমায় একটু হাতে হাতে এগিয়ে দেয় আর রাতের রুটি বানায়, এইটুকুনি তো। কাজ কিন্তু নেহাত তুচ্ছ নয়, যথেষ্ট জরুরি। মনে মনে আর্গুমেন্টের পয়েন্টগুলো দ্রুত সাজিয়ে নিল প্রতীক।
অভ্যস্ত শান্ত স্বরেই বলল, সবিতার শিডিউল ডিউটি টাইম সকাল 9টা থেকে রাত 9টা। মাঝে মাঝে আমাদের দুজনেরই ফিরতে দেরি হয়, তখনও তো আরও 1-8 ঘন্টা থেকে যায়। তার জন্য আমরা এক্সট্রা কিছু দিই কি? সে তো উচিত কখনো। তাছাড়া ওকে ওভারটাইম দেওয়ার তো কথাই ছিল না। মেবি, তবে দিই না, এটাই ফ্যাক্ট। তারপর ধরো, মেয়েটা যথেষ্ট বিশ্বাসী, তিতলির ওপরও খুব টান। ওর ওপর ভরসা করেই তো আমরা যে যার কাজ করছি। এতে ওয়ার্কিং প্লেসে আমাদের অনেক সুবিধা হচ্ছে। কিভাবে? বারে, আমরা একটা মানসিক স্থিতি তো পাচ্ছি, যেটা আমাদের কর্মক্ষেত্রে সাকসেসের একটা ভাইটাল স্টেপ। সবিতার হয়ে আমি প্লিড করছি না, তবে এর একটা নগদ বিনিময় মূল্য কিন্তু ওর হকের পাওনা। তোমার ইকোনমিক্স বুঝি তাই বলে? শ্লেষটা গায়ে মাখল না প্রতীক। এখন সে পরিবেশ নিয়ে কাজ করে বটে, কিন্তু অর্থনীতি তার সাবজেক্ট। স্বাতী তা মাঝে মাঝেই স্মরণ করিয়ে দেয়, কখনো বা একটু বাঁকা সুরে। তবে চারপাশের জগৎটাকে তো প্রতীক শুধু অর্থনীতি নয়, বরং যুক্তি আর মানবিকতার চোখ দিয়েই বেশি দেখে। প্রতীক এখন অবশ্য অর্থনীতির দিকেই ঝুঁকল। মুরগির ঝোলে রুটি ডুবিয়ে মুখে পুড়ে বলল, একটু ভাবো তো, ওর মাসিক মাইনে কত? 4,000। 30 দিয়ে ভাগ করলে দিনে 133 টাকা সামথিং। অ্যামাউন্টটা কি আজকের দিনে খুব বেশি? খুব একটা কমও নয়, সরকারের মিনিমাম ওয়েজের কাছাকাছি। কিন্তু ওর ইউটিলিটিটা ভাবো। আমাদেরকে সবিতার বেশি প্রয়োজন, নাকি সবিতাকে আমাদের বেশি দরকার? ওকে ছেড়ে দিলে ও একটা আমাদের মতো ফ্যামিলি পেয়ে যাবে। আমরা খুব সহজে আর একটা ঠিকঠাক সবিতা পাবো কি? পারস্পরিক প্রয়োজনের এই ফ্যাক্টরটাও। আচ্ছা বাবা, আচ্ছা তাই হবে, মাইনে বাড়িয়ে দেব। খুশি? হুম। প্রতীক মিটিমিটি হাসছে। এভাবেই না ধাপে ধাপে মূল পয়েন্টে আসতে হয়? এক ঢোক জল খেয়ে প্রতীক বলল, মাইনে বাড়ানো তো একটা স্ট্যাপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট, পার্মানেন্ট সলিউশন নয়। সাথে মাথা নামিয়ে খাচ্ছিল, চোখ তুলে বলল, সলিউশনটা তাহলে কি? আমাদের সিচুয়েশনটা একটু তলিয়ে ভাবার চেষ্টা করো। তোমার ডিউটি আওয়ার্স কি চিরকালই 12টা-8টা থাকবে? যদি বা থাকেও, তুমি কি গ্যারেন্টি করতে পারো অফিস কোনো অন্য সময় তোমাকে এতলা পাঠাবে না? ইনফ্যাক্ট পাঠায়ও তো। এই তো গত মঙ্গলবার সকালবেলা তোমায় বড়নগরে দৌড়তে হলো। ভাগ্যিস আমার সেদিন বেরোনোর তাড়া ছিল না। কিন্তু এই পরিস্থিতি তো সবসময় পাওয়া যাবে না। তারপর ধরো, আমিও তো মাঝে মাঝে হুটহাট বেরিয়ে যাই, 2-5 দিন ফিরতেই পারি না। ম্যানগ্রোভ ফরেস্টের ওপর ডকু ফিল্মটা করার জন্য টানা 8 দিন আমি বাড়ি ফিরিনি, মনে আছে? জাস্ট থিঙ্ক, সবিতা যদি তখন একদিনও কামাই করতো। এসব প্রবলেম নিয়ে তো আমরা আগেও ডিসকাস করেছি। সাথীকে বেশ অসহিষ্ণু দেখালো। আর তো কটা মাস, এরপর তো তিতলি প্লে হোমে যাবে। এখন প্লে হোম যেখানে, সেখানে একটা ক্রেজ আছে। ব্যাস, তাতে বুঝি সব মিটে যাবে। প্রতীক আর একখানা রুটি নিল। আমি অনেকগুলো জায়গায় খোঁজ করেছি, নেটও ঘাটলাম। বাইপাসের একটা ইনস্টিটিউশন আমার বেশ মনেও ধরেছে। ক্রেজ প্লে হোম তো বটেই, দিল্লি বোর্ডের অ্যাফিলিয়েশনও আছে স্কুলটার। একটু হয়তো কস্টলি, তবে আমরা দুজনে মিলে বোধহয় অ্যাফোর্ড করতে পারবো। ভালোই তো, ওখানেই তবে তিতলিকে ভর্তি করা হোক। কিন্তু আমাদের অসুবিধেটা তো থেকেই যাচ্ছে সাথী। কেন? কোনো ক্রেসে 6:30টার পর বাচ্চা রাখে না। তুমি তো একদিন গল্প করেছিলে, তোমাদের অফিসের মেঘনা শুধু এই কারণেই বাচ্চাকে ক্রেসে দিতে পারেনি, 24 ঘন্টার জন্য লোক রেখেছে। সেই মহিলা নাকি খুবই কাজের, মেঘনার সংসারকে দুহাতে সামলায়।
কিন্তু আমরা চাইলে কি তেমনটা মিলবে? স্বাতী মাথা দোলালো। তাতানের বেলায় এই প্রবলেমটা ছিল না। বাড়ি ভর্তি লোক, দাদু ঠাকুমা কাকা কাকিমা। বাক্য অর্ধসমাপ্ত রেখে স্বাতী সহসা গেল থমকে। কথাটা প্রতীকের কানেও ঠক করে বেজেছে। কেন যে তিতলির প্রসঙ্গ উঠলেই স্বাতী তাতানে ঢুকে পড়ে। একটু যেন তাল কেটে গেছে পরিবেশটায়। আমের একটা আঁটি তুলল প্রতীক, চুষছে, অপাঙ্গে দেখছে স্বাতীকে। বুঝি প্রতীকের দৃষ্টিটাই স্বাতীকে ফের সরব করল। শুকনো শুকনো গলায় বলল, আমাদের এখন তাহলে কি করা উচিত? প্রতীক যেন এই প্রশ্নটারই অপেক্ষায় ছিল। মৃদুস্বরে বলল, বলতে পারি যদি অভয় দাও। কি? সবিতা যেমন আছে থাক, অন্যভাবে নিও না। যদি তোমার মাকে আমাদের সঙ্গে এসে থাকতে বলি। মা? হ্যাঁ, যদি অবশ্য ওর কোনো আপত্তি না থাকে। আমার মা বাবা তো মরে গেলেও শিলিগুড়ির বাড়ি ছেড়ে নড়বেন না। উনি যদি রাজি হন তাহলে আমরাও মাথার ওপর একজন গার্জেন পাই, আর ওরও নিশ্চয় নাতনিকে নিয়ে ভালোই সময় কাটবে। প্রতীক মুখখানা হাসি হাসি করল। আমাদের জামাই ষষ্ঠীর নেমন্তন্ন তো পরশু, মানে বৃহস্পতিবার। ওদিন যদি প্রসঙ্গটা তোলো। না না, তা হয় না। স্বাতী এক ঝটকায় খারিজ করে দিল প্রসঙ্গটা। মাকে এখানে রাখা সম্ভব নয়। কেন? কেন আবার কি? বেশ তো আছি আমরা। গার্জেন ফার্জেন দিয়ে কি হবে? স্বাতীর স্বর দুম করে চড়ে গেল। চেয়ার ঠেলতে ঠেলতে উঠে বলল, কারোর ওপর ডিপেন্ড করতে হবে না। এমন হলে আর একটা আয়া রাখবো, কটা টাকাই না হয় বেশি খরচা হবে। আহা, উত্তেজিত হচ্ছ কেন? তুমি উত্তেজিত করছো তাই, অবান্তর কথা বলছো তাই, আমাকে চটিয়ে মজা পাচ্ছ তাই। কি এমন গর্হিত প্রস্তাব দিয়েছিল প্রতীক? স্বাতীর কি যে হয় মাঝে মাঝে, অকারণে এমন ক্ষেপে যায়। মাথাটা আজ গরম আছে বলেই কি? যাকে, এখন আর কথা বাড়িয়ে কাজ নেই, পরশু না হয় দেখা যাবে। আহার শেষ করে বেসিনে আচালো প্রতীক। বেশ খানিকক্ষণ ধরে কুলকুচি করল। তারপর ঘরে এসেছে। ল্যাপটপ খুলে বসলো কাজে। জলে আর্সেনিক দূষণের ওপর একটা ডকুমেন্টারি করার বরাত পেয়েছে। চলছে এখন চিত্রনাট্য রচনা। ডকু ফিচার ধরনের করার ইচ্ছে। তবে সরকারি কাজ তো, বাজেট তেমন বেশি নয়, তাই সংযত করতে হচ্ছে সাধটা। তথ্য পরিসংখ্যানের ওপর জোর দিতে হবে বেশি, যেমনটা গভর্নমেন্ট চায়। নদিয়ায় ৩-৪খানা গ্রাম ধরে বানাবে ছবিটা। সামনের সপ্তাহে ১-২ দিন যেতেও হবে নদিয়ায়। সরেজমিনে করে আসতে হবে সাইটগুলো। তা সে পরের ভাবনা পরে, আগে লেখার কাজটা তো শেষ হোক। একবার কাজে ডুবলে প্রতীকের আর সময়ের হুঁশ থাকে না। হঠাৎই খেয়াল হলো রাত অনেকটা গড়িয়ে গেছে। সময়টা দেখে চমকে উঠল। 1:45। স্বাতী কোথায়? এখনো শুতে আসেনি যে বড়। ল্যাপটপ বন্ধ করে উঠল প্রতীক। ছোট্ট একটা আড়মোড়া ভেঙে একবার নিদ্রিত তিতলিকে দেখল। তারপর পায়ে পায়ে ছোট্ট ড্রয়িং হলে। কি কাণ্ড! স্বাতী টিভি চালিয়ে বসে আছে সোফায়। এত রাতে স্পোর্টস চ্যানেল। প্রতীক ফ্রিজ খুলে একটা জলের বোতল বার করল। ঢকঢক ঢালল গলায়। বোতল হাতেই এগিয়ে এলো স্বাতীর পানে। সামান্য তরল গলায় বলল, ব্যাপারখানা কি? তুমি FA কাপ দেখছো যে বড়। স্বাতী একটুও চমকালো না। আলগাভাবে বলল, এমনি চালিয়ে বসে আছি। প্রতীক সোফায় এলো।
সাথীর পাশে। কয়েক সেকেন্ড চুপ করে নরম গলায় জিজ্ঞেস করল, মাথা এখনো ঠান্ডা হলো না? মাথা আমার ঠান্ডাই আছে, বললে মানব। সাথীর কাঁধে হাত রাখল প্রতীক। মৃদু চাপ দিয়ে বলল, কি ভাবছো আমায় বলো না। সাথী যেন একটু নাড়া খেয়েছে, কাঁদো কাঁদো গলায় বলল, আমার আর ভালো লাগছে না প্রতীক, কিছু ভালো লাগছে না। জানি, বুঝি তো, জন্মদিনে ছেলেকে দেখতে পাবে না, এটা তো খুবই সত্যি শকিং। ওরা যে তোমাকে কষ্ট দেওয়ার জন্যই তোমার ইচ্ছেটা উড়িয়ে দিল, তাতেও কোনো সন্দেহ নেই। সাথীকে একটু আরো কাছে টানল প্রতীক, গাঢ় স্বরে বলল, কিন্তু তখন আমি তোমাকে অতবার করে কি বোঝালাম? যে ঘটনার ওপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই তা নিয়ে ভেঙে পড়াটাও তোমার সাজে না। কিন্তু এখনো আমাকে আঘাত দিয়ে ওদের কি লাভ? একটা বিশেষ দিনে ছেলেটাকে একবারটি দেখতে চাইছি, এটা মেনে নিতে গৌতমের কি ক্ষতি? কি ছেলে মানুষের মতো ভাবো না, লাভ ক্ষতির হিসেব কি ওভাবে হয়? গৌতমকে প্রতীক চেনে না, কখনো চাক্ষুষ দেখেও নি। তবে সাথীর মুখ থেকে যেটুকু অতীতের কাহিনী শুনেছে, তাতে তো মনে হয় সেই লোকটির পক্ষে এ ধরনের আচরণই স্বাভাবিক। শুধু গৌতম কেন, গড়পড়তা যে কোনো তথাকথিত দাপুটি পুরুষই প্রাক্তন স্ত্রীর সঙ্গে বোধহয় এই ব্যবহারই করে। আরে বাবা, সে তো সাথীকে জব্দই করতে চেয়েছিল, ধরে নিয়েছিল সাথীর জীবন সে ছাড়খাড় করে দিতে পেরেছে। সাথী তাকে কাজকলা দেখিয়ে ফের বিয়ে করলো, বউ বাচ্চা নিয়ে দিব্যি সংসার করছে, এতে সে না চটে পারে? এখন তো সে সুযোগ পেলেই জাঁতা দেবে সাথীকে। ছেলেকে দাবার বোড়ে হিসাবে পেয়ে গেছে, এমন সুযোগটা তো গৌতম নামের অভব্য লোকটা নেবেই। সাথী তো যথেষ্ট বুদ্ধিমতী, এই সরল সত্যটা কেন যে বোঝে না? নাকি ছেলের ওপর এত বেশি টান যে বুঝেও বুঝতে চায় না? নতুন সংসার পেতে বসেছে, তিতির মতো একটা ফুটফুটে মেয়েও পেয়েছে, তবুও ভাবলেই একটা চোরা খচখচানি। প্রতীক তবু বলল, তুমি বরং একটা কায়দা করতে পারো সাথী, ছেলের বার্থডে নিয়ে হল্লাগুল্লা না করে গৌতমবাবুকে বলো আগের দিন ছেলেকে দেখাতে। সেদিন বৃহস্পতিবার, তোমারও ছুটি, নিশ্চিন্ত মনে যাও, ছেলেকে বেশিক্ষণ কাছে রাখো। আমি চাইলেই যদি সব হতো, চিজ আমি চিনে গেছি, নির্ঘাত সেদিনও কোনো একটা ফ্যাকড়া তুলে তাতানকে আনবে না। সাথীর গলায় ক্ষোভ ঝরে পড়ল। আশ্চর্য, 9টা মাস তাতানকে যে পেটে ধরে রাখলো, তার ইচ্ছেটা ফালতু? বছরকার দিনে ছেলেকে একবার দেখতে চাইলেও মুখে ঝামা ঘষে দেবে? ইতরামিরও তো একটা সীমা থাকে। বি রেশনাল সাথী। প্রতীক না বলে পারল না। তুমি একটা পার্টিকুলার দিন নিয়ে এত হাউতাশ করছো কেন? ভুলে যেও না, গত 3টে বছর তুমি ছেলেকে জন্মদিনে দেখতে চাওনি। বাজে কথা বলো, যেতে পারিনি, তার কারণও ছিল। ওই দিনটাতে আমি কত ছটফট করি তাও তুমি দেখেছ। ও বাড়ি থেকে যখন আমাকে তাড়িয়ে দিল, তার পরপরই তাতানের জন্মদিন ছিল। ওই কুৎসিত সিচুয়েশনেও আমি ছেলেকে ফোন করেছিলাম। গৌতম সেদিনও তার স্বরূপ দেখিয়েছিল, আমার তাতানের সঙ্গে কথা বলতে দেয়নি। ওকে ওকে, মানছি দিনটা নিয়ে তুমি খুবই কনসার্নড, কিন্তু এটাও তো ফ্যাক্ট, পরপর 3টে বছর ছেলেকে না দেখে তোমার দিনটা কেটেছে, ফর সাম রিজন অফ ইউর ওন। ধরে নাও এবারও সেরকম কোনো একটা কারণে, জাস্ট একটা দিনের তো ব্যাপার। আশ্চর্য, এমনভাবে বলছো যেন বছরের বাকি দিনগুলোতে আমি টুসকি বাজালেই গৌতম ছেলে নিয়ে নাচতে নাচতে চলে আসে। সাথী প্রায় ফেটে পড়ল। কি অর্ডার দিয়েছিল কোর্ট? হ্যাঁ,
মা প্রত্যেক সপ্তাহে অন্তত একবার ছেলেকে কাছে পাবে। সে তো আঁকা করেছে ওই অর্ডারের। সপ্তাহে তো ছাড়, মাসের পর মাস কেটে যায়। তোমার এই গ্রিভেন্সটা মোটামুটি লেজিটিমেট, কিন্তু সে যদি না মানে, তাকে মানতেই হবে। একটা কিছু এবার করতেই হবে আমাকে। আমার তাতান পাকাপাকি বেদখল হয়ে যাবে, এটা আমি হজম করব না। কি করবে? কি করার আছে? এনিথিং, এনি ড্যাম থিং আই শ্যাল ট্রাই। স্বাতী দাঁতে দাঁত চাপল। আবার আমি কোর্টে যাব। স্বাতীর মাথা খারাপ হয়ে গেল নাকি? প্রতীক অস্ফুটে বলল, ফের আইন আদালতে ঝঞ্ঝাটে ঢুকবে? তোমার এত কাজের চাপ, সংসার সব সামলে টামলে। তুমি তো আছো পাশে, আমায় সাহায্য করবে। প্রতীকের হাতে হাত রাখল স্বাতী। করবে না আমার মিস্টার ডিপেন্ডেবল? প্রতীক একটু হাসল। মেজাজ হঠাৎ করেই কেমন কোষ্ঠে মেরে গেছে। তবুও মাথাও বুঝি নাড়ল ছোট্ট করে। কেন যে নাড়ল? উঠে দাঁড়িয়ে বলল, চলো, শোবে তো? স্বাতী ঢুকেছে ঘরের লাগোয়া বাথরুমে। ঘুমন্ত তিতলির পাশে গড়িয়ে পড়ল প্রতীক। আলো জ্বলছে। এক হাতে চোখ ঢাকলো আড়াআড়ি, অন্য হাতে ছুঁয়ে আছে মেয়েকে। টের পেল স্বাতী বেরিয়েছে বাথরুম থেকে, বসেছে বিছানায়। প্রতীক চোখ থেকে হাত সরালো। তখনই ধক করে উঠল বুকটা। সাথে যেন কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ভারী নরম মায়াময় চাহনি, যেন নির্ভরতা চাইছে, শীতল ছায়া খুঁজছে। ঠ্যাসপেশে গলায় প্রতীক বলল, কি দেখছো? তোমাকে। বললাম তো আমি তোমার পাশে আছি। আর জেগো না, শুয়ে পড়ো। আলো নিভে গেল। আহ, অন্ধকারেই স্বস্তি। কিন্তু এখনই ঘুম আসবে কি প্রতীকের? শেষ হলো শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস ঠিকানা নেই এর প্রথম পর্ব। উপন্যাস পাঠ আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর যদি ভালো লাগে তবে চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর যদি পারেন তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে প্লিজ চ্যানেলটা শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।